দেখুন, কোর্টে আজ ইডির তরফে এসভি রাজু অতিরিক্ত সলিসিটর জেনারেল শুধু সিবিআই তদন্তই দাবি করেননি, পাশাপাশি সুপ্রিম কোর্টে এটাও দাবি করলেন যে গোটা মামলাটা যেন চালানো হয় রাজ্যের বাইরে থেকে। মানে যেরকম জয়ললিতার মামলা তামিলনাড়ু থেকে সরিয়ে কর্ণাটকে নিয়ে যাওয়া হয়েছিল, যেমন গুজরাট দাঙ্গার মামলা গুজরাট থেকে মহারাষ্ট্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আজ প্রায় একই রকমভাবে এই মামলা অন্যত্র সরানোর আবেদন জানানো হয়। ভাবুন, ভোটের আগে কেন্দ্র বা রাজ্যের এই শুম্ভ নিশুম্ভ যুদ্ধটা ঠিক কোথায় পৌঁছতে পারে। আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করেন? সুমন, তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতারা, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন যে পশ্চিমবাংলা আজকে যা ভাবে ভারত আগামীকাল ভাববে। পশ্চিমবাংলা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশদেরকে সঙ্গে নিয়ে, আইএস অফিসারকে সঙ্গে নিয়ে, মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে ইডির তদন্ত যেভাবে বাধা দিয়েছে, ফাইল চুরি মানে কেড়ে নিয়ে চলে এসছে, ইডির ভাষায় চুরি করে নিয়ে চলে এসছে, সেটা কিন্তু এখন সংগ্রামিত হতে শুরু করেছে। আজকে ঝাড়খণ্ড, কালকে মহারাষ্ট্র, পরের দিন আপনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখতে পারবেন। সত্যি তৃণমূল শাসনকালে আজকে বাংলা যা ভাবছে সেগুলো আগামী দিনে সারা ভারতবর্ষ ভাবছে। সেই কারণে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট খুব চিন্তিত। সুপ্রিম কোর্ট বলেছে যে ইডির উপরে যে ধরনের হামলা হয়েছে, তারপরে যদি আমরা এই কেসটাকে সিরিয়াসলি না নেই এবং এই ব্যাপারে যদি আমরা হস্তক্ষেপ সঠিকভাবে না করি, তাহলে আগামী দিনে এটা সংগ্রামিত হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন সেটা সারা দেশে যদি সংগ্রামিত হয়, দেশের শাসন ব্যবস্থা তথা মানে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে এবং সংবিধান চ্যালেঞ্জের সম্মুখীন হবে। সেই কারণেই কিন্তু আজকে কপিল সিব্বল বারবার রসিকতা করে একটু মানে লাইট মোডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিচারপতিরা কিন্তু পরিষ্কার বলেছে এটা সিরিয়াস একটা মামলা এবং সিরিয়াসলি আমাদের শুনতে হবে। দ্বিতীয় যে বিষয়টা দেখুন সুমনদা, আজকে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস চেয়েছিল, অর্থাৎ তাদের আইনজীবীরা চেয়েছিল এটাকে হাইকোর্টে আবার ফিরিয়ে আনতে। পরিষ্কার কথা, সুপ্রিম কোর্ট কিন্তু রাজি হয়নি। তার মানে মামলাটার গভীরতাটা কোথায় আছে, কতটা গুরুত্ব সহকারে সুপ্রিম কোর্ট ভাবছে যে ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়ে ফেলেছেন সেটা কতটা গভীর, তার জন্য মামলাটা কিন্তু ফেরত দেয়নি। নর্মালি ফেরত দেয়, আপনি দেখবেন আমাদের অভিজ্ঞতা বলে সাধারণত হাইকোর্টেই ফেরত দিয়ে থাকে। দ্বিতীয় যে বিষয়টাতে রাজনৈতিক কারণে ইডি যে আইপ্যাকের অফিসে ঢোকেনি, আজকে মানে শুনানি পর্বে একাধিকবার সেইটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই প্রায় বলছিল যে ইডি রাজনৈতিক কারণে এই আইপ্যাকের অফিসে এবং প্রত্যেকজনের বাড়িতে তারা হানা দিয়েছে, কিন্তু আজকে অন্তত আদালত কিন্তু সেটা মান্যতা দেয়নি। আদালত পরিষ্কার করে বলেছে তদন্তকারী সংস্থারা আইনগতভাবে এই ধরনের তদন্ত চালাতে পারে এবং মানে পরিষ্কার রাজনৈতিক কারণ তারা মানতে রাজি হয়নি। নেক্সট হলো ইডির পরিষ্কার করে তাদের আধিকারিকদেরকে রাজনৈতিক চাপে মানে রাজনৈতিক কারণে যেভাবে মামলা দেওয়া হয়েছিল, আমরা তো বুঝতে পারছিলাম যে এটা কার্যত বলা পণবন্দির মতন একটা অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চেয়েছিলেন ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করে, যে ভাই ইডির আধিকারিকদের বিরুদ্ধে এমন এফআইআর করার ফলে এমন একটা চাপ তৈরি করব যে চাপের ফলে ইডি পিছনে যাবে। আজকে কিন্তু আদালত পরিষ্কার করে এই রাজনৈতিক অভিসন্ধিটা বুঝতে পেরেছে। পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলেছে যে ইডির আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য সরকারের যে সমস্ত এফআইআর আছে সেগুলো আপাতত কোনো তদন্ত হবে না। এবং আমরা জানি বারবার রাজ্যের তরফে আইনজীবীরা মানে কপিল সিব্বল কিংবা অভিষেক মনু সিংভি যারা দাঁড়িয়েছিলেন বারবার বিচারপতিদের বলছিলেন যে আমরা গ্রেফতার করব না, কিন্তু কলকাতা পুলিশকে তদন্ত চালাতে দেয়া হোক, একেবারে নাকচ হয়ে যায় সেটা। আমি বুঝতে পারি যে এই মামলাগুলো রাজনৈতিক মানে চাপ তৈরি করবার জন্য, ইডিকে বার্গেনিং জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য, আধিকারিকদের উপর চাপ তৈরি করবার জন্য সচেতনভাবে এটা দেওয়া হয়েছে, অন্যায়ভাবে এফআইআর করা হয়েছে, সেইটাকে আমরা বুঝতে পারি, আদালত বুঝতে পারবে না। ফলে আদালত সেই অনুযায়ী বলছে। তারপরে যে নথি সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বগলে নিয়ে মানে প্রায় বীরত্বের সাথে বলছিলেন যে আমি ওদের ফাইল নিয়ে এসছি, আমি ল্যাপটপ নিয়ে মোবাইল নিয়ে এসছি, এই যে কথাগুলো বলছেন বীরত্বের সাথে, সেগুলো তৃণমূল প্রচার করছিল। আজকে কিন্তু আদালতের রায় পরিষ্কার করে বলছে যে নথি সংগ্রহ করতে হবে। অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বীরত্বে গাথা ছিল যে কাহিনী, সেই বীরত্বের কাহিনী কিন্তু আজকে জল ঢেলে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। পরিষ্কার নথি সংরক্ষণের কথা বলার মধ্য দিয়ে যে বীরত্বের প্রকাশ আমরা দেখেছিলাম, ইডির ওই মানে যে জায়গায় রেড করেছিল সেখান থেকে বেরিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বীরত্বের কথা বলেছিলেন, সেই বীরত্বের কাহিনী কিন্তু জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। নেক্সট হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির উপরে
এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আলোচনা করছিলেন, রাজীব কুমারের সময় সিবিআই আধিকারিকদের মানে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বেঞ্চ করে বসে পড়েছিলেন। তারপরে একাধিক ঘটনা, যখন সুব্রত মুখার্জিদের জেলে যাওয়ার প্রশ্নে যখন ইডি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় বসে পড়েছিলেন, ইয়েতে সন্দেশখালীর ঘটনা আমরা জানি। আজকে আদালতের যদি আপনি অবজারভেশন দেখেন, পরিষ্কার করে তদন্তকারী সংস্থাগুলোর ওপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের লোকজন অতীতে বা এই ঘটনার কনটেক্সটে যেভাবে মানে খবরদারি করছে, এটাতে তারা যে রীতিমতন উদ্বিগ্ন, সেটা কিন্তু আদালতের অবজারভেশনের একাধিক অবজারভেশনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এবং দিনের পর দিন আমরা এই প্রশ্নটা তুলেছি যে কলকাতা হাইকোর্টে যখন মামলাগুলো চলে, যেই মামলাগুলো তৃণমূলের বিরুদ্ধে চলে, তৃণমূলের একদল হুলিগান বাহিনী আইনজীবী তারা আদালতে ঢুকে যান, ঢুকে গিয়ে কার্যত অবরুদ্ধ তৈরি করেন, বিচারপতি বাধ্য হয়ে মানে বিচার করতে পারেন না, যে ঘটনাটা এই বিচারপতি শুভ্রা ঘোষের ক্ষেত্রে হয়েছিল। ঠিক এটা তো নতুন নয়, এটা তো অতীতে একাধিকবার হয়েছে। এমনকি অভিজিৎ গাঙ্গুলির রেজুলেশনেও এই ধরনের ঘটনা ঘটেছে, এমনকি একাধিক বিচারপতির বাড়িতে পোস্টার পড়েছে। আজকে কিন্তু সুমনদা আপনি যদি লক্ষ্য করেন, আদালতের এই যে শুনানিটা কলকাতা হাইকোর্টে শুনানিটা হয়নি, এটা কিন্তু সিরিয়াসলি নিয়েছে মানে সুপ্রিম কোর্ট পরিষ্কার যে কথাটা বলবার চেষ্টা করেছে সুমনদা, সেটা হলো যে এটা আমরা সিরিয়াসলি নিচ্ছি। বারবার কিন্তু আপনি যদি দেখেন যে রাজ্য সরকার বা তৃণমূলের আইনজীবীরা এটাকে হালকা মুডে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু একটা ন্যায় বিচারের জায়গায় সেখানে শুনানি হবে না, এটা আদালত কিন্তু ভেরি সিরিয়াসলি নিয়েছে। সব মিলে শুনুন, আমি লাস্ট একটা কথা বলবো যে দেখুন, আমি পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর মধ্যে না ঢুকতেন, তিনি যদি ইডির কাছে না আসতেন, মানে যেখানে রেড হচ্ছিল, তাহলে কিন্তু ঘটনাটা ঘটতো না। তাহলে কিন্তু আমি বলছি আজকে এত আলোচনার কোনো সুযোগ ছিল না। এখন যে পরিস্থিতিটা হলো, যে মানে দুর্নীতি তদন্তটা সামনে আসলো, এবং অরূপদের কিন্তু এখন প্রতিনিয়ত এসআইআর এ নামতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর কে সামনে রেখে বাঁচতে হবে। প্রথমত শুভময়দা যখন বলছিলেন, শুভময়দা একটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন যে মুখ্যমন্ত্রীর প্রবেশ অধিকার না অনধিকার, এর থেকেও বড় বিষয় মুখ্যমন্ত্রী না, ইডি ঢুকতে পারে, ইডি ঢুকতে পারে যে অধিকার না অনধিকার, তার থেকেও সাংবিধানিক সংকটটা হচ্ছে ইডির মধ্যে অধিকারীদের প্রবেশটা। অধিকার অনধিকারের বাইরে অধিকারীরা যখন ডিক্টেট করে যে কার বাড়িতে রেড করতে হবে, সেটা অনেক বেশি অনৈতিক এবং অসাংবিধানিক। এবার দ্বিতীয় কথা, আমি এতদিন বিশ্বনাথ চক্রবর্তীকে দেখতাম এই এবিপি স্টুডিওতে বসে আনন্দ করতে যে নিয়োগ সংক্রান্ত মামলায় যদি কেসটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আসে, আজকে দেখলাম উল্টো কেস, আজকে হাইকোর্টে আসেনি বলে বিশ্বনাথ দা দ্বিতীয় কথাই যে বিচারপতি সম্পর্কে বললেন, আমরা কি শুনেছিলাম বিজেপির সর্বোচ্চ নেতাদের কাছ থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বিরোধিতা করে স্টেটমেন্ট দিয়েছিলেন, কারণ সুপ্রিম কোর্ট একটার পর একটা ভার্ডিক্ট দিচ্ছিল এই সিবিআই আর ইডি এই কেসগুলো নিয়ে। একের পর এক ঘটনায় যখন বিজেপির সর্বোচ্চ পদাধিকারীরা সুপ্রিম কোর্টের অনধিকার হস্তক্ষেপ তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। আমি শুধু যোগ করে দেব যে আমি এই ঘণ্টাখানেক অনুষ্ঠান করেছি মন্দিরকে নিয়ে মামলায় অমিত শাহ তিনি যা মন্তব্য করেছিলেন বিচারের রায় নিয়ে, একেবারে পরিষ্কার। সুতরাং সব ক্ষেত্রে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে বিশ্বনাথার সঙ্গে আমি একটা ডিসক্লেমার হিসেবে একটা শব্দ যোগ করব, আজকের এই যা নিয়ে আমরা আলোচনা করলাম, এটা কিন্তু বারবার সুপ্রিম কোর্টে অন্তত পর্যবেক্ষণে প্রাইমা ফেসাই, অর্থাৎ প্রাথমিকভাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।